রজার খলিল ওরফে খলিলুর রহমানের জীবন সার্থক। সেই যে ব্যাংকক বৈঠকে অজিত দোভাল তার সমপদমর্যাদার নন বলে রজার খলিলকে পাত্তা না দেয়ায় দেশে ফেরার আগেই রজার খলিলকে মোহাম্মদ ইউনূস নিরাপত্তা উপদেষ্টা বানালেন। সেই হিসেবে রজার খলিলকে দিল্লিতে নিরাপত্তা সম্মেলনে ডেকে নিঃসন্দেহে ধন্য করেছেন অজিত দোভাল। কারণ এর আগে এই নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি তো আর কোথাও যাননি বা গিয়েছেন বলে আমরা জানি না। কিন্তু কি নিয়ে ফিরলেন রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু নাকি আরো কিছু, সেটাই জানার চেষ্টা করি, চলুন। শোনা যাচ্ছে রজার খলিল ওরফে খলিলুর রহমান দিল্লিতে যেমন নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছেছিলেন, তেমনি তিনি সেখান থেকে ফিরেছেনও সবার আগে। এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন তিনি ঢাকায় পৌঁছে গিয়েও থাকতে পারেন। মূল আয়োজন ছাড়া তাকে আর কোথাও যোগ দেওয়ার কিংবা কোনো অতিথির সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে রজার খলিল আরো অনেকগুলো চেষ্টা করেছিলেন। কিন্তু সবার আগে প্রশ্ন হলো, রজার খলিলকে কেন ডেকেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল? এই প্রশ্নটির উত্তর আমাদের আগে জানা দরকার। ভারত কাউকে ডাকে কারণ তারা কিছু জানতে চায়, আবার কিছু জানাতেও চায়। এই মুহূর্তে নয়াদিল্লির মাথা ব্যথা কয়েকটা জায়গায় আটকে আছে। এক, ঢাকার অন্তর্বর্তী সরকারের ভঙ্গুর অবস্থান, বিশেষ করে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের ভীষণ খারাপ। দুই, পাকিস্তান আর কিছু প্রভাবশালী বিদেশি খেলোয়াড়কে নিয়ে ইউনূস সরকারের যে ভয়াবহ তৎপরতা বাংলাদেশে চলছে সেটি অ্যাড্রেস করা। তিন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, যেসব উস্কানিমূলক কথা বলা হচ্ছে, সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনার দরকার আছে বলে ভারত মনে করছে। এসবের মাঝেই ভারতকে হিসেব করতে হচ্ছে কোন দিকে দাঁড়াবে বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে ভারতের শত্রুরা যে তৎপরতা শুরু করেছে সেটা তো বন্ধু সুলভ নয়। ফলে ভারতকে তো তার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, তাই না? এখানে একটি বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশ চাইলেও ভারতের প্রভাব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবে না বা চলতে পারবে না। ভারতের বিদ্যুৎ লাইন, জ্বালানি প্রবাহ, বাণিজ্য পথ, নিরাপত্তা সমন্বয় সবই এমনভাবে জড়িয়ে আছে যে হঠাৎ করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডা করলে সে আগুন সহসা নেভানো যাবে না। সে আগুন বাংলাদেশকে জ্বালিয়ে দিতে পারে। ইউনূস সরকারের প্রথম কয়েক মাসের নীতি ছিল ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমের সন্দেহজনক মিশ্রণ। এখনো তা কন্টিনিউ করছে। প্রতি সপ্তাহে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক এবং প্রতিদিন পাকিস্তানের হাই কমিশনার এক একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে কি আলাপ করেন বলেন তো? নিশ্চয়ই এমন কিছু যা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো যায়, সেসব বিষয়ই তো। তাতে ভারতের বিশ্বাস মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে। ফলে দিল্লি এবার গা ঠান্ডা রেখে শক্ত অবস্থানের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খলিলুর রহমানের দিল্লি সফরটা ছিল ঠান্ডা ঘরে গরম বাতাসের মতো। তিনি আগে ভাগে পৌঁছান, মানে কিছু জরুরি আলোচনার দরকার ছিল তার পক্ষ থেকে। কিন্তু দিল্লি যেভাবে তাকে সীমিত অ্যাক্সেস দিয়েছে তা বলে দিচ্ছে যে ভারত কথার ফুলঝুরি আর শুনতে চায় না। তারা চায় নিশ্চিত প্রতিশ্রুতি, বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে। ভারতের সবচেয়ে সংবেদনশীল বিষয় এখন পাকিস্তানের গোয়েন্দা লাইন। দিল্লিতে দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের ভেতরকার অস্থিরতা আর সীমান্তের ফাঁক ফোকর ব্যবহার করে পাকিস্তানি নেটওয়ার্ক নতুন করে সক্রিয় হয়েছে। ভারতের দৃষ্টিতে এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা প্রভাব ফেলছে। রজার খলিলের ব্যাপারে কতটা কঠোর অবস্থান নেবেন সে নিয়ে নিশ্চয়ই ভারতের সঙ্গে আলাপ হয়েছে। ভারত সাধারণত তিন ধরনের সংকেত দেয় এই ধরনের আলোচনায়। এক হচ্ছে বন্ধুত্ব সুলভ সতর্কতা, তারপর কঠোর করা, এবং এই সফরে সতর্কতা এবং কঠোরতা দুটোই ছিল। বন্ধুত্ব সুলভ অংশটা আসলে সীমিত, কারণ বাংলাদেশ যা করছে গত 16 মাসে তা আসলে কোনোভাবে বন্ধুত্ব সুলভ নয়। ফলে এই আমন্ত্রণ রুটিন ভদ্রতা ছিল না। সতর্ক অংশ ছিল যে বাংলাদেশ যদি পাকিস্তানি নেটওয়ার্ক দমন না করে তার ফল ঢাকা টের পাবে খুব শিগগিরই। আর কঠোর অংশটা হলো
শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া যাবে না এবং নির্দ্বিধায় তিনি সেই বিষয়টি নাকচ করে দিয়েছেন। ভারত কখনো তার বন্ধুকে শত্রুর হাতে তুলে দেবে না। শেখ হাসিনাকে তো ফেরত পাঠানোর প্রশ্নই ওঠে না। ভারতের কথা স্পষ্ট জানিয়েছে বলে আমার সূত্র বলছে। এই অবস্থায় রজার খলিলের করণীয় আসলে কি? তিনি যে জটিল অবস্থায় দাঁড়িয়ে আছেন তা কেউ অস্বীকার করবে না। একদিকে ইউনূস সরকারের ওপর ভারতের গভীর সন্দেহ, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতার দাবি দেওয়ার লড়াই, এসবের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় নিরাপত্তা নির্দেশনা দেশে ফিরিয়ে নেওয়া আসলে সহজ নয়। কারণ তা করলে তিনি নিজেই সরকারের ভেতরে শক্তি হারাবেন। আবার ভারতকে ভুল বার্তা দিলেও তার পক্ষে বিপদ। তাই তিনি দিল্লি থেকে যে বার্তা পাচ্ছেন তা ঢাকায় হুবহু বলা অসম্ভব। গোপনে হয়তো বলবেন, কিন্তু প্রকাশ্যে সেটি তিনি বলতে পারবেন না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দিল্লির ধারণা এই নামেই অন্তর্বর্তী সরকার হলেও বা ইউনূসের সরকার হলেও এর নেপথ্যে কাজ করে কিছু বিদেশি শক্তি, যারা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলাতে চায়। ভারত সেটা জানে। তাই তারা রজার খলিলকে মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা মানে ভারতের স্থিতিশীলতা। ঢাকার নিরাপত্তা ব্যর্থ হলে সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতও তার ফলাফল বা কনসিকোয়েন্স বহন করে। সুতরাং সাধু সাবধান। রজার খলিল এমন সময়ে দিল্লি গেছেন যখন ভারতের কূটনৈতিক গতি সবচেয়ে তীক্ষ্ণ। দেশ জুড়ে বড় বড় বৈঠক হচ্ছে, আন্তর্জাতিক প্রতিনিধির সাথে আলোচনা হচ্ছে। সব মিলিয়ে দিল্লি এখন সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে তিনি শুধু কালো গাড়িতে ঘুরে বেরিয়েছেন, মানে রজার খলিল আর অনুষ্ঠানে বসে থেকেছেন এমন তো নয়। কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা ছিল খুবই একতরফা। ভারত বলেছে আর তিনি শুনেছেন। তারা চায় প্রমাণ যে বাংলাদেশের ভূখণ্ড অন্য কেউ ব্যবহার করে মানে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে না। এই প্রমাণ তাকে দিতে হবে। এমনকি দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের সঙ্গে যে বাংলাদেশের নাম এসেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনও গুঞ্জন শোনা গেছে যে রজার খলিল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। দিল্লি এমন সময় কাউকে ওই লেভেলের এক্সেস দেবে না। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি জড়িত এর সাথে। আর ভারত এখন চাইছে কূটনৈতিক সিগন্যাল খুব নিয়ন্ত্রিত রাখতে। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে দিল্লি যে বারবার ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে এবং সকলের অংশগ্রহণ একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে, সেটি আবারও পুনর্ব্যক্ত করেছে রজার খলিলের কাছে। যার মানে দাঁড়াচ্ছে রজার খলিলের সফরটা ছিল ভারতের দিক থেকে ঢাকার নরম হওয়ার প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি কতটা উত্তীর্ণ হলেন সেটা এখনো স্পষ্ট না। তবে ভারত তাকে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যাতে ঢাকায় ফিরে তিনি উল্লসিত মুখে সাংবাদিকদের সামনে দাঁড়াতে পারেন। কি নিয়ে ফিরলেন তাহলে রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু। কথায় আছে এটা খেলেও পস্তায়, না খেলেও পস্তায়। কেউ কেউ বলছেন যে সেফ এক্সিটের খোঁজে গিয়েছিলেন তিনি। কেউ বলেন নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। নিরাপত্তার অজুহাতে সে সুযোগ তাকে দেওয়া হয়নি। এসবের সত্য যাচাই করা যায়নি, তাই সেসব নিয়ে নিশ্চিত দাবি আমি করছি না। তবে একটি প্রশ্ন তো থেকেই যায় যে ভারতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা কণ্ঠ বা অভিভাবক অজিত দোভাল তাকে ডেকে নিয়ে যে একটাই বার্তা দিয়েছেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া যাবে না, তুরস্কের অপতৎপরতা চলতে দেওয়া যাবে না। এটা কি রজার খলিল দেশে ফিরে বলতে পারবেন? আমার মনে হয় না। বললে তার নিজের রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে, এই সরকারের অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আর ভারতও প্রকাশ্যে বলবে না যে তারা এভাবে এই রজার খলিল তথা ইউনূসের সরকারকে চাপ দিয়েছে। তবে দুপক্ষই জনগণকে কি বলবে? তারা বলবে কূটনৈতিক সৌজন্য হয়েছে, আঞ্চলিক সহযোগিতার কথা হয়েছে, পারস্পরিক বন্ধুত্বের কথা হয়েছে। নিরীহ বাক্য এসব। আসল বার্তা থাকবে গোপন। আর সেই বার্তার প্রতিফলনই আমরা দেখতে পাবো মাঠে, সীমান্তে, নিরাপত্তা ব্যবস্থায়, কূটনৈতিক পদক্ষেপে। আসছে সময়ে আমার মনে হয় তারা মুখে কিছুই বলবে না কোনো পক্ষই, কিন্তু দুই দেশের কার্যক্রম আগামী কয়েক সপ্তাহে বলে দেবে দিল্লি রজার খলিলকে আসলে কি বুঝিয়ে দিয়েছে আর তিনি দেশে ফিরে সেটা কিভাবে সামলাচ্ছেন। সবকিছুই স্পষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে আবারও।